সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম। তো তোমাদেরকে আগে বলেছিলাম প্রথমে যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের যে জয়লাভের যে কারণ এ সম্পর্কে আমি একটা আলাদা ক্লাস দেব। সেই প্রেক্ষিতে আজকে তোমাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমি আজকে এখানে আসলাম। তো তোমরা রেডি হয়ে যাও, খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আজকে প্রশ্নটা হলো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণগুলো লিখো। সম্রাট বাবর ভারতের ইতিহাসে তিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বড় বড় তিনটি যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, গোগরার যুদ্ধ, এই তিনটি যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 300 বছরের যে সুলতানি শাসন ছিল, সেই সুলতানি শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষে সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। তার প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যটি দীর্ঘ 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে শাসন করেছে। দীর্ঘদিন মুঘলরা এখানে শাসন করেছিল। তো বাবরের যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেই সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে প্রথম বড় যুদ্ধ যেটা ছিল সেটা হলো পানিপথের যুদ্ধ। তো এই পানিপথের যুদ্ধ ইতিহাসে, মধ্যযুগের ইতিহাসে তিনটা আছে। একটা হলো 1526 খ্রিস্টাব্দ থেকে 26 খ্রিস্টাব্দে বাবরের সাথে ইব্রাহিম লোদির সাথে সংঘর্ষ। দ্বিতীয়টা হলো সম্রাট আকবরের রাজত্বকালে 1556 খ্রিস্টাব্দে যে তার সেনাপতি বৈরাম খানের সাথে হিমুর সাথে সংঘর্ষ হয়েছিল। তৃতীয় যে যুদ্ধটি ছিল সেটা ছিল আহমদ শাহ আবদালির সাথে মারাঠার সাথে 1761 খ্রিস্টাব্দে। তো এই তিনটি যুদ্ধ পানিপথের যুদ্ধ নামে পরিচিত। আজকে আমরা কিন্তু আলোচনা করব পানিপথের প্রথম যুদ্ধ, যেটা সম্রাট বাবরের সাথে ইব্রাহিম লোদির সাথে হয়েছিল। তো পানিপথটা ছিল ভারতের দিল্লি থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমান যে হরিয়ানা রাজ্য আছে, সেই হরিয়ানা রাজ্যের একটি স্থানের নাম, যা যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। সম্রাট বাবর এই যুদ্ধে দিল্লির সর্বশেষ সম্রাট ছিল ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি এখানে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা করেছিলেন। ইব্রাহিম লোদি বাহিনী কিন্তু এখানে 1 লক্ষের অধিক ছিল। কেউ কেউ বলেছে 1 লক্ষ, আবার সাথে কেউ কেউ বলছে 1000 হস্তি বাহিনী, কেউ বলেছে 2000 হস্তি বাহিনী। তবে আধুনিক লেখক যারা আছেন তারা বলছেন যে তার বাহিনী, হস্তি বাহিনী ছিল 100 বা শতাধিক, এরকম বলা হয়ে থাকে। কিন্তু বাবর তার বাহিনীর মধ্যে যে সংখ্যা, সৈন্য সংখ্যা আমরা দেখতে পাই, সেখানে মাত্র 12,000 সৈন্য সংখ্যা তার মধ্যে ছিল, বাহিনীর মধ্যে ছিল। এবং আবার কেউ কেউ বলছে না, আরও কম, 8,000 সৈন্য, 7,000 বা 8,000 সৈন্য এরকম ছিল। এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে বাবর এই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। কেন এই যুদ্ধে তিনি জয়লাভ করলেন, তার অনেকগুলো কারণ আমরা এখানে দেখতে পাই। ইব্রাহিম লোদি যখন ভারতবর্ষে শাসন করছিলেন, তখন ভারতীয়দের মধ্যে কোনো রকম ঐক্য ছিল না। তাদের মধ্যে ঐক্য না থাকার কারণেই ইব্রাহিম লোদি এখানে ভারতবর্ষে বিজয় লাভ করতে সক্ষম হয়েছিলেন। এই ভারতীয়র মধ্যে এরকম একতার অভাবের কারণেই ইব্রাহিম লোদি ভারতবর্ষে প্রথম এখানে ইব্রাহিম লোদি ভারতবর্ষে এখানে পরাজিত হয়েছিলেন। দিল্লি সুলতানি রাষ্ট্রের শেষের দিকে কোনো রাজনৈতিক সংহতি ছিল না। এই রাষ্ট্রের মধ্যে একগুচ্ছ প্রায় স্বাধীন রাজ্যের অস্তিত্ব বর্তমান ছিল। প্রকৃতপক্ষে কোনো সার্বভৌম শক্তিশালী শাসক ছিল না। যদিও বা বাহলুল লোদি দিল্লি সুলতানির মর্যাদা উদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু ইব্রাহিম লোদির রাজত্বকালে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সংহতি একেবারে শেষ বিন্দুতে এসে পৌঁছায়। ইব্রাহিম লোদি নিজে আফগান জাতি সম্ভূত হওয়া সত্ত্বেও তার ব্যবহারের দ্বারা তিনি সমগ্র আফগান অভিজাতদের দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রতি চরম বিদ্রোহী করে তোলেন। আফগান জাতির এই চরম বিদ্রোহী মানসিকতায়
দিল্লি সুলতানি সাম্রাজ্যের এবং ইব্রাহিম লোদির অস্তিত্ব বিপন্ন করে। ইব্রাহিম লোদি ও আফগান অভিজাতদের মধ্যে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই পরিস্থিতিকে বাবর অত্যন্ত সুদক্ষ রাজনীতিকের মতো ঠিক সময়ে কাজে লাগিয়ে দিল্লি সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটান এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয়ত, বাবরের সুশৃঙ্খল সেনাবাহিনী। প্রকৃতপক্ষে বাবরের তীরন্দাজ এবং গোলন্দাজ বাহিনী যেগুলো ছিল, তারাই সেদিন বাবরের জয়লাভের কারণ হিসেবে চিহ্নিত করে দিয়েছিল। সেই সময় ভারতের সামরিক ব্যবস্থা ছিল খুবই দুর্বল এবং প্রাচীনপন্থী। ভারতের অস্ত্রশস্ত্রও ছিল সেই প্রাচীন তীরধনুক, রথ, হস্তি বাহিনী ও পদাতিক সেনাবাহিনী। ভারতীয়দের মধ্যে তখন আফগান জাতি ও রাজপুত জাতি যোদ্ধা হিসেবে দুর্ধর্ষ হলো বাবরের সেনাবাহিনীর তুলনায় তারা দুর্বল ছিল। উপরন্তু তারা যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য কোনো জাতীয় আদর্শ উদ্বুদ্ধ হয় নাই। তাই যুদ্ধক্ষেত্রে কোনো মহান আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে আত্মাহুতি দিয়ে যুদ্ধ করার মানসিকতা ভারতীয়দের মধ্যে ছিল না। বাবর তার আত্মজীবনীতে লিখছেন যে ইন্ডিয়ানস নো হাউ টু ডাই অ্যান্ড নট হাউ টু ফাইট। ভারতীয়রা কিভাবে মরতে হয় সেটা জানে, কিন্তু কিভাবে যুদ্ধ করতে হয় সেটা তারা জানে না। বাবরের এই উক্তি থেকে উপলব্ধি করা যায় যে আফগান ও রাজপুত জাতি সাহসী যোদ্ধা ছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য যে কূটকৌশল ও চাতুর্যের প্রয়োজন তা রাজপুত ও আফগানদের মধ্যে ছিল না। আফগান সেনা দল ছিল বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, স্বভাবতই তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। ইব্রাহিম লোদির বাহিনী সেজন্য যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ না থাকার কারণে সম্রাট বাবর এখানে বিজয়ী হয়েছিলেন, আর ইব্রাহিম লোদি এখানে পরাজিত হয়েছিলেন। তৃতীয়ত হলো ইব্রাহিম লোদির অপরিপক্কতা। ইব্রাহিম লোদির আমরা তার যে যুদ্ধের যে সমস্ত পরিকল্পনা ছিল, সেখানে কোনো যুদ্ধের পরিপক্ক নীতি, অদূরদর্শী সমর নীতি সেখানে ছিল না। পক্ষান্তরে বাবরের এখানে আগে থেকেই যে যুদ্ধের জয়ের অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাটি এখানে তিনি কাজে লাগিয়েছিলেন। ডক্টর যদুনাথ সরকার বলছেন যে একটা জাতি সব থেকে বড় শত্রু দেশের বাইরে অবস্থান করে না, দেশের মধ্যে অবস্থান করে। তাহলে খুব সহজেই বলা যায় যে যখন কোনো দেশ সামাজিক ও রাজনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে এবং অর্থনৈতিক ও সামরিক দিক থেকে পিছিয়ে পড়বে, তখনই তার তুলনায় অপেক্ষাকৃত গতিশীল যে কোনো জাতি তার উপর প্রভুত্ব বিস্তার করবে। তৈমুরের আক্রমণের পর ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড যেভাবে ভেঙে যায়, বাবরের আক্রমণের প্রাক্কাল পর্যন্ত সেই ভেঙে যাওয়া কাঠামো আর জোড়া লাগেনি। উপরন্তু উত্তর পশ্চিম সীমান্তে যারা বাস করতেন, তারা জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয়ে কখনো বিদেশিদের বিরুদ্ধে রুখে দাঁড়াননি। উত্তর পশ্চিম সীমান্তের অধিবাসীরা ছিলেন রক্ষণশীল এবং জাতিগোষ্ঠীতে বিভক্ত। এই পরিস্থিতি বাবরকে খুব সহজেই ভারত বিজয়ে সাহায্য করেছিল। এই পক্ষান্তরে ইব্রাহিম লোদির এই অপরিপক্কতা তার পরাজয়ে অনিবার্য করে দিয়েছিল। এরপর আমরা বাবরের রাজনৈতিক জ্ঞান যেটা দেখতে পাই, সেটাও কাজে লেগেছিল। বাবর ভারতবর্ষ অভিযানের প্রাক্কালে তিনি মধ্য এশিয়া বারবার অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু সেখানে তিনি সামর্থ্য হন নাই, সক্ষম হন নাই। তো এই অভিজ্ঞতাটা তিনি কাজে লাগিয়েছিলেন, এই রাজনৈতিক জ্ঞানটা এখানে কাজে লাগিয়েছিলেন ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তো এই রাজনৈতিক জ্ঞানটাই তিনি এখানে বাস্তবায়ন করেছিলেন বাবর, সেই কারণে তিনি এখানে সফলকাম হয়েছিলেন। পঞ্চমত হলো বাবরের রণকৌশল। বাবরের সাফল্যের পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ছিল তার নতুন রণকৌশল। তিনি যখন মধ্য এশিয়ার বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন সেই তুর্কি, পারসিক ও উজবেকদের কাছ থেকে তাদের বিভিন্ন ধরনের রণকৌশল আয়ত্ত করেছিলেন। উপরন্তু তিনি তুর্কিদের কাছে কামান ও বন্দুকের ব্যবহার শিখেছিলেন। সেই মতো তিনি তুর্কি গোলন্দাজ মুস্তাফা ও ওস্তাদ আলীর নেতৃত্বে তার সেনাবাহিনী এক সুশিক্ষিত গোলন্দাজ বাহিনী তৈরি করেন। আবার তিনি যে সমস্ত বিভিন্ন জাতির কাছ থেকে রণকৌশল আয়ত্ত করেছিলেন, সেগুলির মধ্যে এক বিজ্ঞানভিত্তিক সমন্বয় সাধন করেন, যার ফলে তার 8-10,000 বা 12,000 সেনাবাহিনী এক শৃঙ্খলাবদ্ধ অজেয় বাহিনীতে পরিণত হয়েছিল। বিশেষ করে তার গোলন্দাজ বাহিনীর কামানের গর্জনে তিনি যুদ্ধে সেই দিন ভারতীয়দেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলেন। তাছাড়া মধ্য এশিয়া, আরব ও ইরানের ভালো জাতের ঘোড়া মুঘল বাহিনীকে ক্ষিপ্র গতিসম্পন্ন করে তুলেছিল।
গোলন্দাজ বাহিনীর সঙ্গে এই ক্ষিপ্র গতি সম্পন্ন অশ্বারোহী বাহিনীর যৌথ আক্রমণই এখানে তুলগুমা নামের রণকৌশল হিসেবে আমরা এটাকে বলতে পারি। তো এই তুলগুমা নামক রণকৌশলেই ইব্রাহিম লোদির বাহিনীকে পরাজিত করেছিল। ভারতীয়দের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধে বাবর এই তুলগুমা নামক রণকৌশলটি প্রয়োগ করেছিলেন। বাবরের আত্মজীবনী থেকে জানা যায় যে গোলন্দাজ বাহিনী কামানের গর্জনে ও আঘাতে ইব্রাহিম লোদির হস্তি বাহিনী খেপে গিয়ে নিজেদের সেনাদলকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। বাবরের জয়লাভের জন্য যে কারণকে আমরা দায়ী করি না কেন, প্রকৃতপক্ষে বাবরের কামানের গর্জনে সেদিন ভারতবর্ষের ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছিল। এরপরে আমরা ইব্রাহিম লোদির যে অপরিপক্কতার কথা বললাম, তারপর আসলো এই ইব্রাহিম লোদির এই যে যারা আত্মীয় স্বজন ছিল তারা বাবরকে এখানে আক্রমণ করার জন্য বলেছিল। দৌলত খান লোদি ও ইব্রাহিম লোদির ক্ষমতা দখলের ষড়যন্ত্রকে বাবর এখানে সুযোগ বুঝে কোপ মেরেছিলেন এবং ঠিক সময়ে পাঞ্জাব দখল করে সেখানে তিনি ভবিষ্যৎ ভারত বিজয়ের সৌধ রচনা করেছিলেন। এভাবে আমরা দেখতে পাই বাবর যুদ্ধের সময়ে এখানে এত রণকৌশল স্থাপন করেছিলেন যে তিনি কখনো কখনো এই তার সৈন্যবাহিনীদেরকে এখানে বিভিন্ন ঘরে ঢুকাই দিয়ে বাকি কিছু অর্ধেক সৈন্য নিয়ে যুদ্ধে নেমেছিলেন। আবার যখন প্রয়োজন হয়েছিল এই ঘর থেকে বের হয়ে সেই সৈন্যরা তুমুল আক্রমণ করে ইব্রাহিম লোদির বাহিনীকে এখানে পরাজিত করেছিল। পরিশেষে আমরা বলতে পারি বাবরের আক্রমণের সময় উত্তর পশ্চিম সীমান্তের দায়িত্ব কেন্দ্রীয় শক্তি গ্রহণ করেনি। উত্তর পশ্চিম সীমান্তের সুরক্ষার উপর যে ভারতবর্ষের নিরাপত্তা নির্ভরশীল ছিল তা কেউই উপলব্ধি করেনি। উপরন্তু দৌলত খাঁ ও সংগ্রাম সিংহ ইব্রাহিম লোদিকে শায়েস্তা করার জন্য বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানিয়ে এক চরম রাজনৈতিক ভুল করেছিলেন। এই রাজনৈতিক ভুলকেই বাবর সাদরে গ্রহণ করে ভারতবর্ষের সাম্রাজ্য প্রতিষ্ঠায় সাফল্য লাভ করেছিলেন। তাছাড়া সংগ্রাম সিংহের নেতৃত্বের প্রতি মেওয়াটের হাসান খাঁ সহ বহু আফগান অভিজাতদের সমর্থনও ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিন যদি সমগ্র আফগান জাতীয় ও রাজপুত জাতি, একজন ভারতীয় লেখকের উদ্ধৃতি দিয়ে আমরা বলছি যে সেদিন যদি সমগ্র আফগান জাতি ও রাজপুত জাতি নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে বাবরের বিরুদ্ধে অস্ত্রধারণ করত, তাহলে হয়তো বাবরের পক্ষে জয়লাভ করা এত সহজ হতো না। এমনকি ভারতবর্ষে হিন্দু মুসলমানের মিলিত এই সংগ্রাম জাতীয়তাবোধের সংগ্রাম হিসেবে ইতিহাসে এক বিশেষ স্থান হতে পারত, কারণ তখনও মুঘলদের আফগানগণ ভারতবর্ষে অনধিকারী বলে মনে করত। তবে পানিপত বাবর জয়লাভ করে ভারতীয় রাজনৈতিক ও সামরিক ব্যবস্থার নৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিলেন, যার ফলে ভারতীয় সেনাবাহিনী মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার নৈতিক সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছিল। এই চরম পরিণতি হিসেবে ভারতবর্ষে সম্রাট বাবর মুঘল শাসনের সূচনা করেছিলেন এবং এই পানিপতের যুদ্ধ ব্রিটিশরা ভারতবর্ষে যেভাবে পলাশের যুদ্ধে জয়লাভের মধ্যে দিয়ে তাদের প্রশাসন এখানে গোড়াপত্তন করেছিল, ভারতবর্ষে পানিপতের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভও সেরকম ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল বলে অনেক ঐতিহাসিক মনে করে থাকেন। তো এইভাবে আমরা সম্রাট বাবরের এই পানিপতের প্রথম যুদ্ধে তার জয়লাভের কারণগুলোকে চিহ্নিত করতে পারি। তবে সবচেয়ে আমাদের মনে রাখতে হবে যে এই যে বাবরের যে রণকৌশল, তুলগুমা রণকৌশল, কামান এবং ঘোড়ার ব্যবহার, এগুলো প্রধানত বাবরকে সেই দিন যুদ্ধের ময়দানে ইব্রাহিম লোদিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। বাবরের এই কামান ইতিপূর্বে ভারতবর্ষে কখনো ব্যবহার হয়নি। কামানের ব্যবহার, কামানের এই যে আওয়াজ, এটা বাবরের বাহিনী ছিল, যে হস্তি বাহিনী ছিল, এরা আওয়াজ শুনে তাদের বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। এই কারণে অনেকেই বলছেন যে বাবরের এই রণকৌশল, এই যে কামান এবং ঘোড়ার ব্যবহার, সেদিন পানিপতের প্রথম যুদ্ধে তার জয়লাভের অন্যতম কারণ। শুধু তাই নয়, তার যে প্রধান যে দুজন সেনাপতি মুস্তাফা এবং আলী, এরাও এই যুদ্ধে জয়লাভের জন্য অনেক কৃতিত্বের দাবিদার। তো সম্রাট বাবর এই যুদ্ধে উন্নত রণকৌশল এবং সুশিক্ষিত সেনাবাহিনী ও সমর নেতা এই যুদ্ধে নিয়োগ করেছিল বিদায় পানিপতের প্রথম যুদ্ধে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল এবং 300 বছরের এই সুলতানি শাসনের যবনিকাপাত ঘটে সেই সাথে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। এভাবে আমরা পানিপতের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণগুলো বলতে পারি। তো তোমরা
এখানে একটা করতে পারো যে জয়লাভের কারণ এটা প্রশ্নটা শিখবে। আর একটা হলো তুলগুমা রণকৌশলটি কি। পানিপথের প্রথম যুদ্ধের কারণগুলো ব্যাখ্যা করো। তারপর তুলগুমা কি, এই জিনিসটা আনবে। তো সেই দিন এই তুলগুমার রণকৌশলটি ব্যবহার করেছিল বিদায় তিনি এখানে জয়লাভ করেছে। শুধু এটা না, পানিপথ না, বাকি অন্যান্য যুদ্ধ সম্রাট বাবর এই রণকৌশলটি তিনি পরিচালনা করেছিলেন। এই কারণে বাবর এখানে প্রত্যেকটি যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, যেহেতু এটা আমরা আগে বলেছিলাম যে এই বিষয়ে আমরা পরে আলাদা একটা ক্লাস দেব, সেই কারণে এই বিষয়ে তোমাদেরকে আলোচনা করলাম। পরবর্তীকালে আবার নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত রইল। সবাই ঘরে থাকবে, বাসায় থাকবে। এই মহামারীর সময়ে বাসায় বসে পড়ালেখা করবে। এই আবেদন রেখে আমার জন্য সবাই দোয়া করবে। আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।